বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের আন্দোলন এবং ছাত্রদের যাওয়া এটা আসলেই প্রশংসনীয়, কিন্তু সাথে সাথে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরাও যে এই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং পরিপূর্ণভাবে এই আন্দোলনকে সাপোর্ট করে আসছে এটাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু কোনো জায়গায় কোনো মিডিয়া বা কোনো কিছুই কিন্তু বর্তমানে মাদ্রাসার ছাত্র বা শিক্ষকদেরকে এই ব্যাপারে কোনো প্রমোট করতেছে না। এর কারণটা কি? আসলে শুধুই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কি এখানে আন্দোলন করছে আর তারাই কি শুধুমাত্র শহীদ হয়েছে? এমনটা নয়। আমার কাছে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে কয়েকটা SMS আসছে এবং কয়েকটা ফটো আসছে যে ছাত্ররা অর্থাৎ মাদ্রাসার ছাত্ররাও মারা গেছেন এবং শহীদ হয়েছেন, এবং সেই জায়গা থেকে একজন মাদ্রাসার ছাত্রর একটা বক্তব্য, তার একটা হাত অলরেডি নষ্ট হয়ে গেছে, ওই হাত দিয়ে সে আর কোনো কিছু করতে পারবে না। তো এই মতো অবস্থায়ও সে বলতেছে যে যদি আবারও এমন কোনো আন্দোলন হয় দেশের জন্য, তো সেই জায়গায় আমি আমার একটা হাত না থাকা সত্ত্বেও আমি সেই আন্দোলনে একটা হাতের উপরে ভর করে এই আন্দোলনে আমি যাব ইনশাল্লাহ। এটা একটা মাদ্রাসার ছাত্রের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে এরকম একটা স্পিরিট বক্তব্য তিনি দিলেন। তো কিন্তু আমাদের এই মাদ্রাসা অঙ্গনে তারা যে অবদান রেখেছেন, যেরকম মুফতি ফয়জুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু প্রথম ব্যারিকেড ভেঙে সকালবেলায় তারা কিন্তু অগ্রসর হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কখনোই প্রমোট করতেছে না কোনো মিডিয়া। কিন্তু আসলে বাস্তবে কিন্তু ওলামা একরাম শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা তো 2024-এ এসে কথা বলতে শুরু করেছে, অথচ মাদ্রাসার ওলামা একরাম, মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু আজ থেকে 15 বছর আগ থেকেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কিন্তু কথা বলে আসতেছিল। তো 24 সাল এবং 18 সাল এবং 2013 সাল সর্বপ্রথম যারা এই সরকারের হাতে গণহত্যার শিকার হয়েছিল এটা কিন্তু বাংলাদেশের ওলামা একরাম এবং বাংলাদেশের মাদ্রাসার ছাত্র সমাজ। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইখানে কম করে হলেও 60%-এরও বেশি অবদান রাখেন মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষকরা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এইখানে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে ওলামা একরামের অবদান এই দেশে কতটুকু রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে তাদেরকেও প্রাধান্য দিতে হবে। আমি মনে করি যে এখন যেহেতু ইউনিয়ন ব্যাপী সমস্ত রকমের মেম্বার, চেয়ারম্যান যে সমস্তগুলো আছে এগুলোকে তারা অবৈধ ঘোষণা করে তাদেরকে নিবন্ধনকে বাতিল করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ওলামা একরাম আছেন যাদেরকে মানুষ প্রাধান্য দেয়, এটাই সুযোগ। এই সুযোগে অবশ্যই আপনাদেরকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিতে যদি আমি যদি না আসি তাহলে এই অঙ্গনটা দেখেন, মৌলানা তারিক জামিল সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি যে ওলামা একরাম ব্যবসাকে ছেড়ে দেওয়ার কারণে ব্যবসাটা একটা খারাপই অবস্থা তৈরি হয়েছে। তো ওলামা একরাম যদি ব্যবসার ভিতরে আসে তাহলে আমানতদারি এবং ব্যবসার উন্নতি এবং প্রত্যেকটা জিনিসে উন্নতি আসবে। ঠিক তেমনইভাবে যদি এখন এই জায়গাতে আসে, যেমন খালেদ সাইফুল্লাহ সাহেব উনি রাজনীতি করতেছেন এবং খুব সততার সাথে দেখেন তার এলাকার মানুষ তার উপরে কতটা খুশি এবং কতটা শান্ত। যদি আমরাও যদি রাজনীতিতে আসি তাহলে অবশ্যই আমাদেরও এরকম একটা সুযোগ আমাদের জন্য আসবে। দেখেন আপনাদেরকে আজ মানুষ প্রমোট করতেছে না, কোনো মিডিয়া আপনাদেরকে প্রমোট করতেছে না, কেউ আপনাদেরকে দেখাচ্ছে না। এমনকি আপনি শাপলা চত্বরে যদি শহীদ চত্বর লিখতে যান সেখানেও আপনাকে এখনও পর্যন্ত বাধা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখনও ওলামা একরাম যদি আপনারা এভাবে পড়ে থাকেন, আর একটা বিষয় আলেমদের ব্যাপারে আমি বলি, সেটা হচ্ছে যে আপনারা এখন হেফাজতে ইসলামের ওই সময় যারা মারা গিয়েছিল, যারা অসুস্থ অবস্থায় ছিল, তাদের পরিপূর্ণভাবে ডিটেলস তৈরি করুন যে কতজন লোক মারা গিয়েছিল। এখনও পর্যন্ত এই বিষয়ে দেখেন 24 সালে কারা মারা গেছে, কি বৃত্তান্ত, সব কিছু নোটিশ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু 24-এর মতো 2013 সালেও কিন্তু গণহত্যা হয়েছিল, কিন্তু সেই গণহত্যাটাই আপনারা এখনও পর্যন্ত এর লিস্ট এখনও পর্যন্ত তৈরি হয়নি। যত দ্রুত সম্ভব আপনারা লিস্ট তৈরি করুন। আপনারাও দাবি করুন যে এই সরকারের অধীনে যে সমস্ত মানুষ গণহত্যার শিকার হয়েছে সে সমস্ত মানুষকে অবশ্যই সরকারিভাবে তাদেরকে দেখাশোনা করা এবং তার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। এ ব্যাপারে আপনারাও এরকম একটা দাবি আপনারা উপস্থাপন করেন। ইনশাল্লাহ আমি মনে করি যে এটা অবশ্যই সাকসেস হবে।